প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো ভোট ঘোষণা রয়েছে। 3টের সময় জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে। তারপরেই যেসব দল এখনো প্রার্থী তালিকা সম্পূর্ণভাবে ঘোষণা করেনি তারাও নিশ্চয়ই করবে ধীরে ধীরে। যেমন বিজেপি প্রথম দফায় আমাদের এই রাজ্যের 42টি আসনের মধ্যে 20টি আসনের তালিকা ঘোষণা করেছিল। এখনো 22টির বাকি রয়েছে এবং আসানসোলের একটা বিতর্কিত হয়ে রয়েছে। তো সেদিকে তো আমাদেরও নজর থাকবে, কি হচ্ছে, কার বিরুদ্ধে কে দাঁড়াচ্ছেন কোথায়, সে তো আমরা জানতে পারবো। তবে নজরটা কিন্তু অবশ্যই থাকছে যে ডায়মন্ড হারবারে বিজেপির ক্যান্ডিডেট কে হচ্ছেন। কারণ ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি প্রার্থী অলরেডি হয়ে গেছেন, মানে ঘোষণা হয়ে গেছে। ফলে তার বিরুদ্ধে কে দাঁড়াচ্ছেন বিজেপির তরফ থেকে, এটা একটা বিরাট কৌতূহলের। আমি একটা খবর করেছিলাম কিছুদিন আগে, যেটা শোনা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপি হয়তো সোনালী গুহকে দাঁড় করাতে পারে, এরকম একটা মানে গুঞ্জন, একটা আওয়াজ শোনা যাচ্ছে। আমি কিন্তু খবরটা করেছিলাম, সেটা অনেকদিন হয়ে গেল, এখনো তো ঘোষণা হয়নি। কিন্তু এখন আমি আরো কয়েকটা নাম শুনছি বিজেপির অন্দর থেকে। সোনালী গুহকে নিয়ে যেমন চর্চাতে আছে বিষয়টা, তেমনি এখনো নাকি বিজেপি নাকি ওই কেন্দ্রটাকে নিয়ে আরো সব ভাবছে, আরো ডিপলি ভাবছে। কারণ ওই রকম একটা হাই ভোল্টেজ কেন্দ্র, ফাইটটা ভালো করে করতে হবে। কারণ বিজেপি তো সবসময় যেটা আর কি ভেবে থাকে, বা তাদের যেসব কথা, তাতে অভিষেককে টার্গেট করে অনেক কথা হয়ে থাকে। ফলে অভিষেকের বিরুদ্ধে লড়াইটা খুব আঁটোসাঁটো করতে হবে। সেই জন্য বিজেপি নাকি এখনো নাকি সব নাম, আরো অন্য সব নাম নিয়ে ভাবছে। কি করা হবে ওখানে, কি একেবারে হেভি ওয়েট কাউকে এনে দাঁড় করানো হবে, নাকি মানে নতুন নতুন বলতে কি, মানে ইয়াং, মানে পরিচিত মুখ, এরকম কাউকে দাঁড় করিয়ে দিয়ে একটা চমক দেওয়ার চেষ্টা হবে। এইসব নিয়ে দর্শক চর্চা চলছে এবং কয়েকটা নাম নিয়ে চর্চা হচ্ছে। আমি যেগুলো খবর পেলাম দর্শক, আমি 3টে নাম নিয়ে এখন চর্চা করব সোনালী গুহ বাদ দিয়ে। প্রথম যে নামটা নিয়ে, মানে যাকে দল বেশি আগ্রহী, দল যাকে বেশি চাইছে ওখানে প্রার্থী করতে, সেই নামটা হচ্ছে, বা তিনি হচ্ছেন ইনি সজল ঘোষ। সজল ঘোষকে ওখানে প্রার্থী করতে দল বিরাট ভাবে চাইছে যে সজল ঘোষ ওখানে প্রার্থী হন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি কি প্রার্থী হবেন ওখানে? উনি তো উত্তর কলকাতার। আমি দর্শক যেটুকু যা খবর নিয়ে দেখলাম, উনি 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 নাকি রাজি হচ্ছেন না। উনি নাকি রাজি হচ্ছেন না এই জন্য, উনি নাকি উত্তর কলকাতা ছেড়ে যেতে চাইছেন না। উনি বলেছেন যে উত্তর কলকাতার যিনি প্রার্থী হবেন তার হয়ে আমি কাজ করব, আমি এখানে এলাকা ছেড়ে যাব না। সে ডায়মন্ড হারবার কেন, কোথাও দাঁড় করালে আমি যাব না, আমি উত্তর কলকাতায় থাকবো। সজল ঘোষের একটা, আমার যেটা কথা মনে হয়েছে যে একটা সুপ্ত বাসনা ছিল যে উত্তর কলকাতায় ওনাকে প্রার্থী করা হবে বলে। জানেন তো যে পুজোর সময় একটা রাম মন্দিরের একটা থিম করেছিলেন দুর্গাপূজাতে, এবং সেটা বিরাট হিট হয়েছিল। তারপর থেকে সজল ঘোষের নামটা অনেকটা ফেটে গেছিল বলা যায়। অমিত শাহ এসেছিলেন উদ্বোধন করতে, বেশ প্রশংসা করে গিয়েছিলেন। তো তারপর থেকে একটা হয়তো বাসনা বা ভাবনা থাকতে পারে যে আসন্ন লোকসভা নির্বাচনে হয়তো এই মানে স্থানীয় কেন্দ্রে তাকে হয়তো প্রার্থী করা হতে পারে। এখন সেটা হবে কি হবে না এখনই বলা মুশকিল, তবে সেই চান্স কিন্তু খুব কম। যেটুকু যা খবর পাচ্ছি সেই চান্স কিন্তু খুব কম। কিন্তু সেটা না হলেও, যেটা খবর পেলাম আর কি ঘনিষ্ঠ মহল সূত্রে, সজল ঘোষের যা বক্তব্য যে আমি অন্য কোথাও যাব না, আমি যেই হই প্রার্থী, আমি এলাকাতেই থাকবো, আমি কাউন্সিলর রয়েছি পুরসভার, আমি এলাকাতেই থাকবো, আমি অন্য কোথাও প্রার্থী হবে না। ডায়মন্ড হারবার বলুন
দক্ষিণ কলকাতা বলুন, যাদবপুর বলুন, মানে অন্য কোথাও আমি প্রার্থী হব না, যিনি এখানে প্রার্থী হবেন তার হয়ে আমি কাজ করব, এটা হচ্ছে তার সিদ্ধান্ত। ফলে ওনার মানে দল ওনাকে চাইলেও ডায়মন্ড হারবারে উনি আর মনে হচ্ছে না যে উনি রাজি হবেন। দল নাকি এখনো বোঝানোর কাজটা করছে, এটা খবর সূত্রের, কিন্তু মনে হয় না উনি রাজি হবেন। উনি স্ট্যান্ড ওনার তো খুব স্ট্রং, তো মনে হয় উনি নাও যেতে পারেন আর মানে নিজের এলাকায় থাকতে পারেন। সবটা যেহেতু চর্চা হচ্ছে, দর্শক শুধু চর্চার কথাগুলো বলছি। ফলে দল সজল ঘোষকে চাইলেও ওনার ইচ্ছা সে অর্থে নেই, যেটা খবর পাচ্ছি, সূত্রে খবর, ওনার সঙ্গে আমার কোনো কথা হয়নি, সূত্রের খবর, ওনার সে ইচ্ছে নেই। উনি এলাকায় থেকে কাজ করতে চান, যাকেই দল প্রার্থী করা হোক তাকে উনি মেনে নেবেন, এরকম একটা ব্যাপার দর্শক শুনতে পাচ্ছি। ফলে 1 নম্বর চয়েস এই মুহূর্তে যদি সজল ঘোষ হয়ে থাকেন, ওনার মানে দাঁড়ানো ডায়মন্ড হারবারে সেই সম্ভাবনা ক্ষীণ। যদিও পরবর্তীকালে যদি উনি সম্মতি দেন, তাই না হয়তো নামটা আসতে পারে। এটা হচ্ছে প্রথম নাম, মানে প্রথম চয়েস এই মুহূর্তে। তাছাড়া বিকল্প আরো সব ভাবনা চলছে, আরো একটা ভাবনা চলছে কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি তো আপনারা জানেন বিজেপিতে জয়েন করেছেন রিসেন্ট, তবে তার কথা, তার মনোভাব অনেক আগে থেকেই মানুষজন বুঝতে পারছিলেন যে তিনি কি চাইছেন। জীবনে একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে উনি পলিটিক্স করছেন এই মুহূর্তে। মাথার চুল কামিয়ে ফেলেছিলেন কংগ্রেসে থাকাকালীনই, কারণ ওনাকে যেভাবে গ্রেপ্তার করেছিল পুলিশ, এবং তিনি সেদিনই শপথ নিয়েছিলেন, যতদিন না এই সরকারের পতন ঘটছে ততদিন আমার মাথাতে চুল গজাতে দেব না, মানে এইরকম চ্যালেঞ্জ, এবং সেটাকে মেনটেন করে চলেছেন। ফলে যে জিদ্দি লড়াকু মানসিকতা, এটা কিন্তু প্রকাশ পাচ্ছে, তার মধ্যে একটা জেদ রয়েছে, একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রয়েছে। নিউ ফেস বলতে কি, মানে স্বচ্ছ ফেস, ইয়াং একটা পরিচিতি তৈরি হয়েছে, একটা বিরাট পরিচিতি তৈরি হয়েছে, বাংলার মানুষের মনে একটা জায়গা করে নিয়েছেন, স্বচ্ছ ইমেজ, প্রতিবাদী মুখ হিসেবে। এরকম একটা লড়াই, তো সেখানে কৌস্তব বাগচিটাও মন্দ হবেন না, এটাও ভাবছে বিজেপি নেতৃত্ব, যে কৌস্তব বাগচি হতে পারেন অন্য দল থেকে আসা, কিন্তু ওর যা ইমেজ এই মুহূর্তে, উনি কিন্তু ভোট টানবেন। ফলে তাকেও ভাবা যেতে পারে বলে তাকে নিয়েও ভাবনা চলছে। দুটো কথা নাম বললাম। আবার আমি যদিও ইনার অন্য সূত্রে কোনো খবর আমি নেওয়ার চেষ্টা করিনি, ওনার কোনো আপত্তির জায়গা আছে কিনা, তো মনে হয় না ওনার আপত্তির জায়গা থাকবে। উনি খুব লড়াকু, নতুন এসছেন, লড়াই করবেন, রেজাল্ট যা হবে। মনে হয় না আপত্তির জায়গা থাকবে, দেখা যাক, যদিও আমি খবরটা নিইনি ওনার কাছ থেকে। আর একটা নাম, সাংগঠনিক ছেলে, শঙ্কুদেব পান্ডা। সাংগঠনিক ছেলে, এই মুহূর্তে দলের সংগঠনটা ভালোভাবেই করেন। এখানে যেসব বিষয় নিয়ে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদগুলোকে দিল্লির কাছে, মানে দিল্লির দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার একটা অগ্রণী ভূমিকা থাকে। সেটা কামদনি হোক, সন্দেশখালী হোক, বিভিন্ন ক্ষেত্রে যখন দিল্লিতে কোনো মুভমেন্ট বা ওই ডিএ মুভমেন্ট হোক, যখন কোনো প্রতিবাদ কর্মসূচি হয় আমাদের বাংলায়, সেটাকে দিল্লিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার কিন্তু একটা সহযোগিতা থাকে, একটা উদ্যোগী ভূমিকা থাকে। মানে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয় অংশ নেন। পলিটিক্স অনেক দিন ধরে করছেন, আগে সাংবাদিক ছিলেন, তারপরে পলিটিক্সে আসা, ছাত্র রাজনীতি করতেন যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখান থেকে বিজেপিতে আসা। বিজেপির নিচুতলাতে যেমন তার একটা যোগাযোগ আছে, উপরতলাতেও একটা বিরাট যোগাযোগ আছে। স্পষ্ট বক্তা, ভালো কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন। আমি তিনজনের কথা যেটা বলছি, তিনজনই কিন্তু ভালো বক্তা, এটা আপনারা দেখবেন। তো শঙ্কুদেব পান্ডাও খুব ভালো বক্তা একজন। আর
টেলিভিশনে যুক্তি তর্কতে এইসবে থাকেন, সজল ঘোষ থাকেন, এরাও থাকেন, প্রস্তাবও থাকেন। এই তিনজনই বলা যায় এই মুখগুলো না মানে একে অপরের পরিপূরক বললেও কিন্তু খারাপ হবে না। 19-20 একে অপরের পরিপূরক বললেও কিন্তু খারাপ হবে না। মানে পরিচিত ফেস, যুক্তিবাদী বক্তা, ইয়াং এজ, লড়াকু মানসিকতা। ফলে ফলে লড়াইয়ের ময়দানে এবার এটা একটা বড় লড়াইয়ের ময়দানে নামিয়ে দিলে খাটাখাটনি পরিশ্রমের যে বিষয়টা, সেটা কিন্তু যথেষ্টই তারা করতে পারবেন। আর যদি বলেন যে অভিষেকের বিরুদ্ধে আরো কেউ হেভিওয়েট সিনিয়র কেউ, দেখুন সিনিয়র কাউকে ওখানে প্রার্থী করার ভাবনা এই মুহূর্তে বিজেপির নেই, অনেক আগে ছিল। সবার আগে নাকি মানে প্রথম চয়েস ছিলেন দিলীপ ঘোষ, প্রথম চয়েস। দিলীপ ঘোষ তার এলাকা মেদিনীপুর, তিনি সেখান থেকে এখানে আসবেন, তিনি তার এলাকায় থাকতে চেয়েছেন। এমনকি মানে ডায়মন্ড হারবার বাদ দিয়ে অন্য কেন্দ্রেও দিলীপ ঘোষ যেতে চায়নি। এখনো তার নামটা ঘোষণা হয়নি, আপনারা জানেন। তবে যা খবর ওনার নামটা মেদিনীপুর থেকেই ঘোষণা হবে। প্রথম দিকে দল একটা অন্য ভাবনা ভাবছিল যে ওই জায়গাটা দিলীপ ঘোষের জন্য হয়তো শক্ত হয়ে যাবে মেদিনীপুর, তাই তাকে অন্য জায়গায় সরিয়ে যদি তাকে জিতিয়ে আনা যায়। কিন্তু না, পরবর্তীকালে দল তাতেই রাজি হয়েছে, যেহেতু দিলীপ ঘোষ চেয়েছেন। আর এখন যা হাওয়া, তাতে করে দিলীপ ঘোষের জয়টা মানে টাফ নয়, কারণ তৃণমূল কংগ্রেস ওখানে যাকে প্রার্থী করেছে সেই তুলনায় দিলীপ ঘোষের ব্যাপারটা নাকি অনেকটা হাওয়া তার দিকে, জুন মালিয়ার বিরুদ্ধে যে তাকে তাকে যদি দাঁড় করানো হয়। ফলে আশাবাদী হয়ে গেছে দল এবং তাকে ওখানে টিকিট দেবে, এটা মোটামুটি কনফার্ম। তো তাকে প্রথম চয়েস ছিল ডায়মন্ড হারবারে। তারপরে আর কেউ সিনিয়র কাউকে নিয়ে আর ভাবা হয়নি। এখন এইসব ইয়াং এজের আর কি, কার্যত অল্প বয়সী, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা চলছে। সোনালী গুহটা নিয়ে একটা চলেছিল খুব জল্পনা, এখনো নামটা জল্পনার মধ্যে আছে, নেই তা নয়। তো মোটামুটি 4টে নাম দর্শক আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি। এই হচ্ছে বিষয়। এখন শেষ পর্যন্ত কার নামটা আসবে সেটা আমরা জেনে যাব, আর বেশি দেরি নেই। কারণ আজকে যদি ভোট ঘোষণা হয়ে যায়, প্রার্থী ঘোষণা খুব বেশি দেরি হবে না। আসলে যেটা আমি খবর পেলাম, বিজেপির যারা এইসব আর কি সিদ্ধান্ত নেবেন চূড়ান্ত ভাবে, যারা প্রকাশ করবেন, তারা এই মুহূর্তে নাকি নাগপুরে আরএসএস এর একটা কোনো প্রোগ্রামে তারা সব রয়েছেন। ফলে এই জন্য প্রার্থী তালিকা ঘোষণাটা আটকে গেছে। তারা ফিরবেন নাগপুরের প্রোগ্রাম সেরে, তারপর তারা আর কি তালিকা ঘোষণা করবেন। আর আজকে তো ভোট ঘোষণা হয়ে যাচ্ছে, ফলে আজ থেকে 3টা থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যাচ্ছে। এই আচরণ বিধি চালু হয়ে গেলে পুলিশ প্রশাসন তখন আর রাজ্যের হাতে থাকে না, সেটা চলে যায় নির্বাচন কমিশনের হাতে। কোথাও কিছু পারমিশন নিতে গেলে, প্রোগ্রাম করতে গেলে, তখন আর রাজ্য পুলিশের ওই রকম করে বসে থাকতে হয় না। রাজ্য পুলিশ যা ইচ্ছা তা করতেও পারে না, নির্বাচন কমিশনের মাধ্যমে পারমিশন পাওয়া যায়। ফলে এবার থেকে পলিটিক্যাল যে প্রোগ্রাম যেগুলো বিজেপি করবে, বিরোধীরা করবে, তারা সহজেই পেয়ে যাবে পারমিশন। আজকে বিকেলের পর থেকে জোর কদমে হয়তো প্রচার শুরু হয়ে যাবে। কিন্তু যে আসনগুলো বাকি রয়ে গেল প্রার্থী তালিকা ঘোষণা করতে অন্যান্য দলের, এখন দেখতে হবে সেগুলো কবে ঘোষণা হয়। আর আমি যেটুকু আন্দাজ পাচ্ছি দর্শক, আরো যদি কিছু পাই, দক্ষিণ কলকাতা নিয়ে একটা আন্দাজ পেয়েছি, আমি সেটা পরে আলোচনাতে আসবো। আপাতত এইটুকুই। যদি এই সময় আপনাদের কিছু বলার থাকে এবং আপনাদের যদি কোনো কিছু চয়েস থাকে বলবেন, এর বাইরেও যদি কোনো চয়েস থাকে সেটাও বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।